প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজ তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ সরকার কাঠামো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ। প্রথমটি বাংলাদেশ সচিবালয়, দ্বিতীয়টি জাতীয় সংসদ এবং তৃতীয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। অর্থাৎ এখানে নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে যে টপিকসটি আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তিনটি বিভাগের সাথে ওই টপিকসের সম্পর্ক রয়েছে। সুতরাং আমাদের আজকের আলোচ্য বিষয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তকগণ ও তাদের মতামত, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমালোচনা এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও ভারসাম্য নীতি। আমি আজ এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আসা যাক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তকগণ ও তাদের মতামত নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই খেয়াল করো, সরকারের ক্ষমতাকে তিনটি বিভাগের মধ্যে ভাগ করে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয় প্রাচীনকাল থেকেই। তখনও এর উদ্দেশ্য ছিল সরকারের বিশেষ কোনো বিভাগ, সংগঠন বা ব্যক্তি বিশেষের স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগে বাধা দেয়া। সে উদ্দেশ্য আজও অপরিবর্তিত রয়েছে। আধুনিক চিন্তাবিদগণ মনে করেন যে সরকারের কোনো একটি বিভাগের স্বেচ্ছাচারী হওয়ার প্রবণতা রোধ করে নাগরিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য। প্রাচীন গ্রিক দার্শনিক, চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল রাষ্ট্রীয় ক্ষমতাকে আলোচনামূলক, ডেলিবারেটিভ, শাসন সম্পর্কীয়, ম্যাজিস্টেরিয়াল এবং বিচার সংক্রান্ত, জুডিশিয়াল, এই তিনটি ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত হলে শাসন কাজের নিপুণতা হ্রাস পেতে পারে। এখন সবাই দেখো, এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে আরও কয়েকজন প্রবক্তা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। এর মধ্যে রয়েছেন মধ্যযুগে পাদুয়ার মার্সিলিও ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রয়োজন অনুভব করেছিলেন এবং বলেছিলেন যে শাসন বিভাগ ও আইন বিভাগের ক্ষমতা বিভক্ত হওয়া উচিত বা বাঞ্ছনীয়। প্রখ্যাত ফরাসি চিন্তাবিদ যা বোদার মতে সরকার যে ধরনেরই হোক না কেন তার ক্ষমতা তিন ভাগে বিভক্ত হওয়া বাঞ্ছনীয়। শুধু তাই নয়, সব বিভাগকেই নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত।
ব্যক্তির কল্যাণের জন্যই শুধু নয়, রাষ্ট্রের মঙ্গলের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রয়োজন। এরপরে আমরা পরের স্লাইডে যাই। এখানে সবাই খেয়াল করো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে ফরাসি দার্শনিক মন্টেস্কুর মতামত রয়েছে এবং এই মন্টেস্কুকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলা হয়। 1748 সালে এই ফরাসি দার্শনিক মন্টেস্কু তার দি স্পিরিট অব লস নামক সুপ্রসিদ্ধ গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন। মন্টেস্কুর মতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে একচেটিয়া সরকারি ক্ষমতা প্রদান ঠিক নয়। তার মতে এক বিভাগের ক্ষমতা দিয়ে অন্য বিভাগের ক্ষমতা সংযত ও সীমিত করতে হবে। কোনো বিভাগ তার নিজস্ব এখতিয়ারের বাইরে ক্ষমতা প্রয়োগ করতে চাইলে অন্য বিভাগ তা প্রতিরোধ করবে। মন্টেস্কু বলেন, সরকারের 3 ধরনের ক্ষমতা অবশ্যই পৃথক হবে এবং বিভিন্ন ব্যক্তিদের দ্বারা এমনভাবে ব্যবহৃত হবে যেন একটি অপরটির সাথে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করে। তার মতে যখন আইন সংক্রান্ত ও শাসন সংক্রান্ত বিষয় একই লোকের বা একদল শাসকের হাতে কেন্দ্রীভূত হয়, তখন জনগণের স্বাধীনতা কি হয়? লুপ্ত হয়ে যায়। অপরপক্ষে বিচার বিভাগীয় ক্ষমতা আইন পরিষদ বা শাসন বিভাগ থেকে স্বতন্ত্র না হলে স্বাধীনতা বজায় থাকে না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ফরাসি দার্শনিক মন্টেস্কু অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে। এজন্যই তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা বলে মনে করা হয়। এরপরে আমরা আসি পরবর্তী আলোচনায়। এখানে আরও 2 জন আইন বিশারদ এবং রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এদের একজন ইংল্যান্ডের আইন বিশারদ ব্ল্যাকস্টোন। উনি বলেছেন যে যখনই আইন প্রণয়ন এবং তা কার্যকরী করার অধিকার একই ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত করা হয়, তখন সেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা থাকে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী ম্যাডিসন তিনি বলেছেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে সরকারের 3টি ভাগের ওপর ন্যস্ত ক্ষমতার পৃথক পৃথক ব্যবহার ও নিশ্চিত প্রয়োগ, যেখানে এক বিভাগ অন্য বিভাগের এখতিয়ারে হস্তক্ষেপ করবে না। আমরা এরপরে আসি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য নিয়ে। আমরা এতক্ষণ যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং তাদের বিভিন্ন প্রবক্তাদের মতামত নিয়ে আলোচনা করলাম, সেই ধারাবাহিকতায় এখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। সেই আলোচনা থেকে আমরা এগুলোই পাচ্ছি।
যে 1 নাম্বার, সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা 3টি পৃথক বিভাগের উপর ন্যস্ত করা উচিত। 2 নাম্বার, প্রতিটি বিভাগের ক্ষমতা ও কাজ নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে। পৃথক ব্যক্তিবর্গ দ্বারা 3 বিভাগের ক্ষমতা ও কাজ সম্পাদিত হবে। 3 নাম্বার, প্রতিটি বিভাগ তাদের নিজ এখতিয়ারে স্বাধীন ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে। 4 নাম্বার, এক বিভাগ অন্য বিভাগের উপর অযথা হস্তক্ষেপ করবে না। তাহলে আমরা এখানে পেলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ। আমরা এরপরে যাই। এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা আলোচনা করলাম, এটার কিছু সমালোচনা রয়েছে। সেই সমালোচনাগুলো আমরা এখানে জেনে নিব। প্রথমে দেখো, 1 নম্বরে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়। এটার আলোচনা যদি আমি যাই, তাহলে আমি বলবো সরকারের ক্ষমতাকে 3টি বিভাগের মধ্যে পৃথক পৃথকভাবে ভাগ করে দেওয়া বাস্তবে সম্ভব নয়। কারণ সরকারের বিভাগগুলো জীবদেহের ন্যায় একে অপরের উপর নির্ভরশীল। সুতরাং সরকারের 3টি বিভাগ পৃথক করলে পরস্পরের সহযোগিতা ও সমঝোতা নষ্ট হবে। প্রত্যেক বিভাগ নিজস্ব খেয়ালখুশি মতো কাজ করবে। এর ফলে কি হবে? শাসন ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হবে। এরপরে আসি, 2 নম্বর পয়েন্ট আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অবাস্তব। এখানে দেখো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তবায়ন আজ পর্যন্ত কোনো দেশে সম্ভব হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু বাস্তবে সেখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর হয়েছে। সেখানে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পরস্পরকে নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, যেটা আমি পরে বিস্তারিত আরো আলোচনা করব। এরপর দেখো, 3 নম্বর পয়েন্ট, এ নীতি গ্রহণযোগ্য নয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণযোগ্য নয়। কেননা সরকারের 3টি বিভাগকে 3 ভাগে ভাগ করার ফলে পরস্পরের মধ্যে কি হবে? দ্বন্দ্ব ও সংঘাতের সৃষ্টি হবে। ফলে সরকারের কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে না। অধ্যাপক লাস্কি বলেন, শাসন ব্যবস্থায় 3টি বিভাগের স্বতন্ত্রীকরণ পরস্পরের মধ্যে সংঘাত আনবে এবং সমঝোতা নষ্ট হবে। সরকারি কাজ পরিচালনায় সবাই দায়িত্ব এড়িয়ে যাবে এবং শাসন কাজে বিভ্রান্তির সৃষ্টি হবে। অধ্যাপক লাস্কি আসলে ঠিকই বলেছেন। এরপরে আসি 4 নম্বর পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সঠিক নয়। এ নীতি সঠিক নয়, কারণ সরকারের 3টি বিভাগকে একই পর্যায়ে ফেলা যায় না। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের 3টি বিভাগের মধ্যে আইন বিভাগের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। যাই হোক, এই আলোচনা থেকে আমরা দেখলাম যে আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলা হলেও বাস্তবে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, আসলে বাঞ্ছনীয় নয়। এরপরে আমরা আসি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল্যায়ন দিয়ে। সবাই খেয়াল করো,
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সমালোচনার ঊর্ধ্বে নয়। আসলে প্রত্যেকটি নীতিরই সমালোচনা রয়েছে পৌরনীতিতে বা রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু এরপরও একথা স্বীকার করতেই হবে যে সরকারের 3টি বিভাগের ক্ষমতা এক ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে ন্যস্ত থাকা উচিত নয়। শাসন কাজের সুবিধার জন্য আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সহযোগিতা ও সমঝোতা প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তি অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষা করার জন্য বিচার বিভাগকে স্বাধীন ও স্বতন্ত্র করতেই হবে। সুতরাং এ নীতির গুরুত্ব অসামান্য। আমরা এরপরে আসি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও ভারসাম্য নীতি সম্পর্কে আলোচনা করতে। সবাই দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। সেখানে আইন বিভাগের ক্ষমতা কংগ্রেসের ওপর, শাসন বিভাগের ক্ষমতা প্রেসিডেন্টের ওপর এবং বিচার বিভাগের ক্ষমতা সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের হাতে অর্পিত হয়েছে। কংগ্রেসের কোনো সদস্য মন্ত্রিসভার সদস্যপদ গ্রহণ করতে পারেন না। প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার সদস্য বা শাসন বিভাগীয় কোনো কর্মকর্তা কংগ্রেসের সদস্য হতে পারেন না। প্রেসিডেন্ট কংগ্রেসের সম্মতি নিয়ে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিযুক্ত করেন। বিচারকগণ শাসন ও আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করেন। এরপরে দেখো, এতৎসত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বাস্তবায়ন সম্ভব হয়নি। বিদেশে কূটনৈতিক মিশনে দূত প্রেরণ, শান্তি চুক্তি ও সন্ধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিনেটের সম্মতি প্রয়োজন। অপরপক্ষে কংগ্রেসের বিলকে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্টের সম্মতি অপরিহার্য। সংবিধান সম্মত না হলে প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত ও কংগ্রেস প্রণীত আইনকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্রে, এমনকি পৃথিবীর কোনো রাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বাস্তবে কার্যকর হয়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রে যে নীতি প্রয়োগ করা হচ্ছে তা হলো ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। কেননা সে দেশে রাষ্ট্রপতি বা শাসন বিভাগ ও সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ একে অপরকে নিয়ন্ত্রণ করছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানেও ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণের পরিবর্তে বরং ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিকেই গ্রহণ করা হয়েছে। সে দেশের সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য ছিল সরকারের এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। এভাবে তারা সরকারের বিভাগগুলোর স্বেচ্ছাচারী হবার প্রবণতা রোধ এবং ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ করতে চেয়েছেন। সুতরাং আমাদের আলোচনা এ পর্যন্তই। আমরা আজকের আলোচনা থেকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে বুঝতে পারলাম। তোমরা বারবার ভিডিওটি দেখবে যাতে কোনো সমস্যা না হয় বুঝতে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা তোমাদের যার যার বিষয় শিক্ষকের সাহায্য নেবে। আর আমি তোমাদের আজকে একটি শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ দিতে চাই। শ্রেণীর কাজটি অবশ্যই শ্রেণীর সময়ের মধ্যে সম্পাদন করে তোমাদের যার যার বিষয় শিক্ষককে পাঠিয়ে দিবে। শ্রেণীর কাজটি হলো
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এটা 2 মার্কের জন্য লিখবে অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে। আর বাড়ির কাজটি আগামী ক্লাসের শুরুতে নিজ নিজ বিষয় শিক্ষককে পাঠিয়ে দিবে। বাড়ির কাজটি হলো মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা করো, 3 মার্ক। আমাদের আলোচনা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। আবার তোমাদের সাথে কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।